করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা নিশির রক্ত পিপাসা। এক অলস সন্ধ্যায় আমি, মানিক, গোপাল, শিবে এবং গনসা আমাদের ক্লাবে বসে যথারীতি ক্যারাম পিটছি। হঠাৎ বাইরে হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। শিবে বলল, এই রে, এখনই বৃষ্টি নামার ছিল? গিন্নি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল যে, বাজার করে। এখন কি করি? আমি বললাম, আর কিছু করতে পারবে না বন্ধু, তাই এবার চুপটি করে ক্যারাম খেলায় মন দাও। শুধু যদি ভূতনাথ খুড়ো আসতো তাহলে। আমার কথা শেষ করতে না দিয়েই ছাতা হাতে ভূতনাথ খুড়োর প্রবেশ। আমি বললাম, এই তো খুড়ো, তোমার কথাই তো আমরা মনে করছিলাম। তোমাকে ছাড়া কি আমাদের আড্ডা জমে নাকি? এসো এসো। এই গনসা, হা করে দেখছিস কি? খুড়োকে একটা সিগারেট দে না। গনসা রীতিমতো খুড়োকে সিগারেট দিল। খুড়ো সিগারেটে একটা লম্বা সুখটান দিয়ে আমাদের দিকে মুচকি হেসে বলল, তা তোমাদের মতলবটা কি বলো তো? আবার একটা গল্প শুনতে চাও নাকি? গোপাল বলল, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে খুড়ো, এই সময় তোমার একটা গল্প হলে পুরো জমে যাবে। আর দেরি কেন, এবার শুরু করেই ফেলো। অগত্যা আমাদের জোড়াজুড়িতে খুড়ো গল্প শুরু করলো। সেবারে আমার এক বন্ধু নাসিরুল্লাহ খান আমাকে তার ছেলের বিয়েতে পত্র লিখে নেমন্তন্ন করলো। তার গ্রাম বিহারের ঝাঝাতে। আমিও বন্ধুর চিঠি পেয়ে দিব্যি ব্যাগপত্তর গুছিয়ে ট্রেনে করে পৌঁছে গেলাম ঝাঝা জংশনে। বন্ধুও আমাকে স্টেশন থেকে গাড়ি করে তার বাড়িতে নিয়ে গেল। বন্ধু এবং তার পরিবারের সকলে খুব আদর যত্ন করলো আমাকে। রাতের খাওয়া দাওয়া সেরে আমি, নাসিরুল্লাহ ও তার ছেলে আব্দুল্লাহ খোশ গল্প করছি। বাড়ির মেয়েরা ভেতরে বাসনপত্র মাজতে ব্যস্ত। সেদিন অসম্ভব ঠান্ডা পড়েছিল, তাই 3 কাপ কফি নিয়ে আমরা বসেছিলাম। বন্ধু ও আমি অতীত জীবনের মধুর ঘটনাগুলি রোমন্থন করছিলাম। হাসি গল্প বেশ জমে উঠেছিল। কাপের কফি শেষ হতেই আবার পট থেকে ঢেলে নেওয়া হচ্ছিল। হঠাৎ দরজাটা আস্তে করে খুলে গেল। কথা বলতে বলতে বন্ধু চুপ করে গেল। আমি তার দিকে তাকালাম। থমথমে মুখে জমাট বাঁধা ভয়। খোলা দরজার দিকে তার দৃষ্টি আবদ্ধ। ততক্ষণে টি টেবিলের ওপর দেখা গেল একটা লম্বা ছায়া মূর্তি। আব্দুল্লাহ মুখ ফিরিয়ে সেদিকে তাকালো। ক্ষণিকের মধ্যেই তার মুখও ফ্যাকাশে হয়ে গেল। ইতিমধ্যে ঘরের চৌকাঠ পেরিয়ে মূর্তিটি এসে দাঁড়িয়েছে ঘরের মধ্যে। এবার স্পষ্ট হয়ে উঠল মূর্তির আসল রূপ। বৃদ্ধের বলিরেখা কুঞ্চিত মুখাবয়ব, এক মাথা অপরিপাটি সাদা ধবধবে চুল, জল ভরা দুটি চোখে অর্থহীন দৃষ্টি। বৃদ্ধ একসময় শীর্ণ বিবর্ণ হাত তুলে দেশীয় কায়দায় অভিবাদন জানালো। নাসিরুল্লাহ ও আব্দুল্লাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আগন্তুক বৃদ্ধের দিকে। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি এমন ব্যাপার রয়েছে যার জন্য পিতা পুত্রের আতঙ্কিত হবার কারণ রয়েছে? বৃদ্ধ এবার শান্ত পদক্ষেপে এগিয়ে এলো টি টেবিলের সামনে। টুক করে বসে পড়ল একটি চেয়ারে। আমরা 4 জন নীরব, বোবার মতো বসে আছি। বেশ কিছুক্ষণ কেটে গেল। মাঝে মাঝে কানে ভেসে এলো ভেতর থেকে মেয়েদের বিভিন্ন কথাবার্তার আওয়াজ আর হাসির শব্দ। বাইরে শীতের রাত্রির নিশ্চিম অন্ধকার। একটা নিশাচর পাখি ডাকতে ডাকতে আকাশের এদিক থেকে অন্যদিকে উড়ে গেল। দূর থেকে ভেসে এলো কুকুরের চিৎকার। ঘরের 4টি প্রাণী তখনও মুখ হয়ে বসে আছে। কেউ নড়তেও পর্যন্ত সাহস পাচ্ছে না। একটা অস্বস্তিকর পরিবেশ। একসময় আমি একটি কাপে কফি ঢেলে বৃদ্ধের দিকে এগিয়ে দিলাম। মৃদু হেসে বললাম, কফি পান করুন দাদা। বৃদ্ধ সে কথায় কর্ণপাতও করল না। আরো কিছুক্ষণ কেটে গেল।
হঠাৎ বৃদ্ধ তার রোগা বিবর্ণ একটি হাত তুলে রাখল নাসিরুল্লাহর কাঁধে। এতক্ষণে সে যেন তার নিষ্প্রাণ দেহে ফিরে পেল প্রাণের স্পন্দন। তার নাক কুঁচকে উঠল। তারপর দু হাতে মুখ ঢেকে গলা থেকে বেরিয়ে এলো একটি অস্ফুট বিচিত্র আর্তনাদ, সেই সঙ্গে হৃদয় বিদারক দীর্ঘশ্বাস। পরক্ষণেই বৃদ্ধ চেয়ার ছেড়ে এগিয়ে গেল খোলা দরজার দিকে। যেমন ধীর পায়ে অন্ধকার ভেদ করে এসেছিল, তেমনি ভাবে অদৃশ্য হয়ে গেল। বন্ধুর দু চোখ দিয়ে নেমে এসেছে অশ্রুধারা। আমি আর কৌতূহল চেপে ধরে রাখতে না পেরে প্রবল উত্তেজনা সহকারে বলে উঠলাম, কি হলো তোর? কে ওই বৃদ্ধ লোকটি? নাসিরুল্লাহ নিরুত্তর। কম্পিত পায়ে উঠে দাঁড়ালো। তারপর মাতালের মতো টলমল পায়ে ওপরে তার শোবার ঘরের দিকে চলে গেল। আব্দুল্লাহ সেদিকে এক পলক তাকিয়ে বিকট চিৎকার করে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে চলে গেল। রান্নাঘর থেকে ভাষা ভাষা কথা শোনা গেল। তারপরই বাসন পড়ে যাওয়ার প্রচন্ড শব্দ ও মেয়েদের কান্না মাখা আর্ত চিৎকার। ভয়ে আতঙ্কগ্রস্ত মেয়েরা এ ঘরের মধ্যে দিয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আমিও তাদের পেছনে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠলাম, কিন্তু তারপরেই মনে হলো, না, এসব পারিবারিক ব্যাপারে মাথা গলিয়ে কাজ নেই। বন্ধু হলেও আমি বাইরের লোক। এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াবার জন্যে আমি দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। বেশ কয়েক ঘন্টা বাইরে সিগারেট চা খেয়ে একেবারে মাঝরাত্রে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে আচমকা মেয়েদের আকুল কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। ধর্মর করে আমি বিছানায় উঠে বসলাম। তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম ঘরের বাইরে। দেখলাম সাদা ফুলের মালা আর তোড়া নিয়ে আব্দুল্লাহ সিঁড়ির দিকে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আব্দুল্লাহ বলল, আমার বাবা মারা গেছেন। আকাশ থেকে পড়লাম আমি। কে মারা গেছে বললে? নাসিরুল্লাহ মারা গেছে? কি করে তা সম্ভব? রোগ ব্যাধি কিছু নেই, সুস্থ সবল সুন্দর স্বাস্থ্য। হঠাৎ আমার মনে পড়ে গেল গত রাতের সেই রহস্যপূর্ণ ঘটনার কথা। তাহলে ওই বুড়ো লোকটির ব্যাপার কি? মানে তার জন্যই কি? আব্দুল্লাহর চোখ ছলছল করছে। কান্নারুদ্ধ কণ্ঠে বলল, ওই বুড়ো লোকটি হলো আমার বাবার বাবা, অর্থাৎ আমার ঠাকুরদা। 10 বছর আগে ঠাকুরদা মারা গেছেন এবং তাকে যথারীতি কবর দেওয়া হয়েছিল। গতকাল তিনি এসেছিলেন নিজের ছেলেকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শুনে আমার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠল। বন্ধুর ছেলের বিয়েতে আনন্দ করতে এসে বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করতে হলো আমায়। প্রথমে ভেবেছিলাম এখানে আর থাকবো না, পরের ট্রেনেই সিউড়ি ফিরে যাব। কিন্তু এই রহস্যের কিনারা না করে বাড়ি ফিরবো না বলেই ঠিক করলাম। পরের দিন স্থানীয় থানায় খবর দিলাম ব্যাপারটা নিয়ে। এ খবরে সত্যাসত্য নিরূপণের জন্য পুলিশ কর্তা অফিসার পাঠালেন গ্রামে। পুলিশের পাঠানো ডাক্তারও এলো। আমার থেকে এবং বাড়ির সকলের থেকে সবিস্তারে ব্যাপারটা জানলো তারা। ওই বাড়ির মেয়েদেরকে আলাদা করে মহিলা পুলিশ অফিসার দিয়ে জেরা করা হলো। সব শুনে অফিসাররা থ হয়ে গেল। কি যে করবে ভেবে উঠতে পারল না। শেষে কবর থেকে নাসিরুল্লাহর বাবার মৃতদেহ খুঁড়ে বের করার আদেশ দিল পুলিশ কর্তা। সেদিন কবরখানায় উদ্গ্রীব জনতার ভিড়। সকলের সামনে মাটি খুঁড়ে কফিন তুলে খোলা হলো। ডাক্তার নিচু হয়ে সব পরীক্ষা করতে গিয়ে বিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠল, তাজ্জব ব্যাপার, এও কি সম্ভব? 10 বছর আগে সমাহিত করা বৃদ্ধের মৃতদেহ দেখে মনে হয় মাত্র কয়েক ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে। এই সব খবর কখনো চাপা থাকে না। এত সব কানাকানি হতে হতে ভিড় বেড়ে গেল 4 গুণ। ডাক্তার ছুরি দিয়ে মৃতের বাহুর ধমনী কেটে দিল।
ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো টাটকা তাজা লাল রক্ত। আজ খুবই অবিশ্বাস্য ব্যাপার, বলে উঠলেন ডাক্তার আমাকে উদ্দেশ্য করে। আমি বললাম, মৃত লোক, তার উপর এক আধ দিনের মরা নয়, 10 বছর আগে মারা গেছে, তবু যেন জীবন্ত। তাহলে কি ও ভ্যাম্পায়ার হয়ে গেছে? অতএব ভ্যাম্পায়ারের মতোই বৃদ্ধের শবদেহকে সৎকার করা হলো। ভ্যাম্পায়ার বিশ্বাসী তদন্তকারী লোকেরা রাজি হলো। কোনো এক অজ্ঞাত কারণে বৃদ্ধের মৃতদেহ জীবন্ত হয়ে উঠেছে। এবার এমন ভাবে সৎকার করতে হবে যে এমন ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা আবার না ঘটে। মৃতদেহের বুকে একটা কাষ্ঠ শলাকা গুজে দিয়ে মুন্ডু কেটে ফেলা হলো। তারপর আবার সেই শবদেহ কফিনে পুরে কবর দেওয়া হলো। এখানেই ঘটনার শেষ নয়, ঝাঝায় এরপর আরো এমন ঘটনা ঘটতে থাকলো। লোকের মধ্যে আতঙ্ক ছেয়ে গেল। এমনকি দিনের বেলায় গ্রামের সমস্ত বাড়িঘরের দরজা জানলা বন্ধ থাকত। রাস্তাঘাটে জনমনীষীর গন্ধ নেই। ঘরে বসেও সবাই ভয়ে কাঁপছে। চতুর্দিকে খালি ভয়ঙ্কর মৃত্যুর ত্রাসের কাহিনী। জীবন্ত দুঃস্বপ্ন গায়ের বিভিন্ন পরিবারকে পাগল করে ফেলেছে। বেশিরভাগ লোক গ্রাম ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছে। মৃত ব্যক্তিরা মাঝে মাঝে তার আত্মীয় স্বজনদের দেখা দিচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যেই সেই দর্শক মানুষটি অচিরেই মারা যাচ্ছে। প্রতি সন্ধ্যায় শুরু হয়ে যায় মৃতদের উৎপাত। কবরখানা শূন্য করে সব উঠে আসে। সারা রাত ধরে চলে তাদের তাণ্ডব নৃত্য। রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সুযোগ পেলেই নিজের নিজের বাড়িতে ঢুকে পড়ছে। দরজা জানলা বন্ধ থাকায় তাদের অভিযান পূর্ণ হয় না। তখন তারা বাড়ির বাইরে থেকে বিকট ভয়ঙ্কর চিৎকার করে তাদের প্রিয়জনের নাম ধরে ডাকে। তাদেরকেও কবরে নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট। আমি হিসেব করে দেখলাম, এইভাবে নিশি ডেকে এ পর্যন্ত মৃত ব্যক্তিদের কবলে পড়েছে 25 জন। একে একে সবাই স্থান করে নিয়েছে কবরের অন্ধ গহ্বরে। যেসব লোকেরা নিশি ডাকে আকৃষ্ট হয়ে প্রাণ দিয়েছে তাদের একটা নামের তালিকা তৈরি করে পুলিশ কর্তার কাছে গেলাম আমি। পুলিশ কর্তা ও ডাক্তার মিলে ঠিক করলো সেই সব কফিনগুলো তুলে পরীক্ষা করা হবে। আশ্চর্য, প্রতিটি শবদেহ টাটকা তাজা। ঠিক প্রথম বৃদ্ধের দেহের মতোই তাদের ধমনীতে টাটকা লাল রক্তের প্রবাহ। অর্থাৎ এরাও ভ্যাম্পায়ার। সঙ্গে সঙ্গে ভ্যাম্পায়ারগুলোর সৎকার করা হলো। প্রত্যেকটি শবের বুকে কাষ্ঠ শলাকা গেঁথে দিয়ে মুন্ড কেটে নেওয়া হলো। তারপর আবার সমাহিত করা হলো। সেদিন সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে ভয়ে কুঁকড়ে বসে রইল। চোখে মুখে তাদের ত্রাস। কিন্তু সেদিন আর কোনো মৃত এলো না। মৃতদের মিছিল বুঝি ভঙ্গ হয়েছে। এরপর ঝাঝায় আবার আগের মতো শান্তি ফিরে এলো। আব্দুল্লাহ আমাকে আরো কিছুদিন থেকে তার বিয়েতে থেকে যেতে বলেছিল, কিন্তু আমি তাকে আশীর্বাদ করে বাড়ি ফিরে এসেছিলাম। এই বলে খুড়ো তার গল্প শেষ করল। বাইরে ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। খুড়ো বলল, তবে যাই আজকে, বুঝলে, অনেক রাত হয়ে গেছে। এই বলে খুড়ো হনহন করে হেঁটে দরজা খুলে বেরিয়ে গেল। আমরা বাক্যহারা হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।